Hello, 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 hello. Hello, everyone. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা? লাইট কি মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু দেখি বাকিরা সবাই একটু ক্লাসে জয়েন করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু আজকে ক্লাসটাতে জয়েন করো বন্ধুরা। আজকে আমরা খুবই দুর্দান্ত ক্লাস করব আজকে। আজকে অ্যাটেন্ডি মনে হয় একেবারেই কম। দেখা যাক তোমরা একটু জয়েন করো কিনা, তোমাদের জন্য আয়োজনগুলো। আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই রাতের বেলায়, আজকের এই তারাবি নামাজের পরে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী, জগন্নাথ, খুলনা, অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমাদের শেষ হয়েছে। এখন তোমরা অনেকেই চান্স পেয়েছো, অনেকেই অনেক জায়গায় চান্স পাও নাই, হতাশ হয়ে পড়ে আছো। সো তোমাদের কাছে কিন্তু এখন একটা বড় অপশন বাকি আছে। সেটা কি? গুচ্ছের ভর্তি পরীক্ষা। গুচ্ছে কিন্তু তোমাদের জন্য প্রায় 5,000-এর অধিক সিট আছে মানবিকের জন্য। আর ইংলিশটা, মানবিকের তো তোমরা জানোই যে ইংলিশে সব থেকে বেশি শিক্ষার্থী খারাপ ফলাফল করে। তাই আমরা গুচ্ছের জন্য তোমাদের, আমরা ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0 কোর্সের জন থেকে আমরা হচ্ছে কিছু ফ্রি ক্লাস আয়োজন করেছি। আমরা নাম দিয়েছি যার, সেটা হচ্ছে জিএসটি লাস্ট রয়। সো যারা যারা এখনো পর্যন্ত তোমরা ধরো হচ্ছে তোমরা একটা বিশ্ববিদ্যালয়ে স্থান দখল করতে পারো নাই, বা তোমরা আসলে তোমাদের যে সফলতার মাপকাঠি যেটাকে আমরা চিন্তা করছি সেটা এখনো অর্জন করতে পারো নাই, তোমাদের জন্য আমাদের শেষ চেষ্টাটা আমরা করে যাব। সো সেটাই যে চেষ্টা করে যাও, সফলতার মালিক আল্লাহ। আসলে আমরা চেষ্টাটা আমাদেরকে নিশ্চয়ই করতে হবে। সো সবাই একটু ক্লাসটাতে জানিয়ে দাও, তোমার বন্ধু যারা আছে তাদেরকে ক্লাসে মেনশন করো, যেন সকলে মিলে যখন আমরা ক্লাসটা করব, সকলে মিলে যখন শিখবো, তখন এই শিখার যেই বরকত নিয়ামত এটা আরো অনেক বেড়ে যাবে। সো সবাইকে একটু অনুরোধ করব, ক্লাসটাকে একটু যার যার টাইমলাইনে শেয়ার করো। আজকে গুচ্ছের ক্লাসটাতে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো কিভাবে চিন্তা করতে হয়, প্রশ্নের বিশ্লেষণগুলো কীরকম হলে একটা উত্তর সঠিক করতে পারবে, এবং এই প্রশ্নের আঙ্গিকে যদি আরো অন্য কোনো প্রশ্ন আসে সেটাও কিভাবে সঠিক করতে হয়, তার বিশ্লেষণও আমরা আজকের ক্লাস থেকেই শেখার চেষ্টা করব। তাই দেরি না করে বন্ধুরা, তোমরা একটু তোমার যে বন্ধুরা আছে তাদেরকে ক্লাসে মেনশন করো। আর এই ক্লাসটা তোমরা যারা গুচ্ছে একটা সিট চাচ্ছ, তোমরা যেন ক্লাসটাকে আবার পরবর্তীতে রিভিশন দিতে পারো, স্লাইডটা আবার ইনস্ট্যান্টলি পেয়ে যাও, কোথাও খুঁজতে না হয়, পেজে মেসেজ দিতে না হয়। তাই স্লাইডটা পাওয়ার জন্য তুমি এই ক্লাসটাকে তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে?
আমাদের সাথে অনেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছো। আর তোমরা অবশ্যই আজকে ক্লাসটাতে একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবা। তোমাদের এই ক্লাসটাকে নেওয়ার জন্য আজকে কিন্তু ক্লাসের আমাদের স্লাইডের পুরো স্টুডিও ব্যস্ত ছিল সারাদিন। তাই তারাবির পরে ছাড়া আজকে আসলে স্টুডিও ফাঁকা পাওয়ার কোনো সুযোগই নাই। তাই আমরা তারাবির পরে আজকে দিয়েছি যেন ক্লাসটা তোমাদের হয়ে যায়। ঠিক আছে? তাহলে আজকে ক্লাসে তোমাদের কাজ দিই ভাই কয়েকটা। প্রথম কাজ কি বলতো? তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমরা প্রত্যেকটা টপিকে তোমরা একটু বিশ্লেষণ করবা। হ্যাঁ, তোমরা কমেন্টে একটু অ্যান্সারগুলো জানাবা। তোমরা কমেন্টে কি করবা? তোমরা কমেন্টে কি উত্তর তোমার কাছে সঠিক মনে হচ্ছে সেই অ্যান্সারটা তোমরা জানাবা। আর 2 নাম্বার কাজ ভাইয়া বলবো, 2 নাম্বার হচ্ছে এই ক্লাসটাকে প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা যদি 10 জন মানুষের শেয়ার করো, এটা বেশ কিছু শিক্ষার্থীর কাছে যাবে এবং এর মাধ্যমে আরো বেশি শিক্ষার্থী গুচ্ছের ইংরেজি প্রস্তুতিটা নিতে পারবে, আরো বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারবে। সো এই রমজানের মধ্যে যদি তুমি একটা ভালো কাজ করো 70 গুণ বেশি তুমি সওয়াব নেকি পাবা, তাই না? 70 গুণ বেশি পাবা। সো বেশি করার জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতে হবে। ওকে, সবাই আশা করি শেয়ার করেছো। একটু শেয়ার করে ডান লিখো ভাইকে। হ্যাঁ, ক্লাসগুলো তোমাদের জন্যই। ভাইয়া ক্লাসে পিডিএফটা কোথায় পাবো? এই ক্লাসে পিডিএফটা ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের ক্যাপশনে পেয়ে যাবা। ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসের ক্যাপশনের মধ্যে এই ক্লাসে পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওকে, যদি যারা যারা শেয়ার করে থাকো, তোমরা এই মহৎ কাজ যারা করেছো, মহৎ কাজটা তোমরা যারা করছো, তোমাদেরকে ধন্যবাদ অবশ্যই দিয়ে আমি ছোট করবো না। তবে যারা করবা তোমরা অবশ্যই ডান লিখে ভাইকে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা শিক্ষকের কথা খুব সুন্দরভাবে মেনে চলে। তাদেরকে যেন আল্লাহ সফলতা দান করেন। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখনো পর্যন্ত কেউ শেয়ার করো নাই, খুবই খারাপ লাগলো, কষ্ট লাগলো। থ্যাংকস আ মিলিয়ন, একজন একজনকে বলেছে মেনশন দেওয়া, দেখছো? এই যে একজন একজনকে কৃতজ্ঞতা জানাইলো। সো এটা কম কিসে বলো? ওকে, চলো আমরা তাহলে আর দেরি না করি। তোমরা আশা করি তোমাদের যদি পছন্দ হয় ক্লাস, তোমরা নিশ্চয়ই শেয়ার করবা, বলার প্রয়োজন মনে হবে না। তাহলে আমরা আর দেরি না করে, আমরা আর বিলম্ব না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। চলো ভাই। ওকে, আমরা এমসিকিউ আকারে প্রশ্নগুলোকে পড়বো। হ্যাঁ, চলো। এই এই যে প্রশ্নটা আছে এখানে অনেকগুলো টেক্সট বইয়ের প্রশ্ন দিছি। তার মানে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো বলতো? আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ মোট 35 কোয়েশ্চেন শিখবো। হ্যাঁ, 35 কোয়েশ্চেন্স। এই 15টা প্রশ্ন আমরা কোথা থেকে নিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই 15টা প্রশ্নের মধ্যে আমরা কি কি রেখেছি। দেখো, 15টা প্রশ্নের মধ্যে আমরা প্রথমত রেখেছি কি? আমরা প্রথমত রেখেছি গ্রামার তো আছেই, আমাদের গ্রামার আছে, বেসিক গ্রামার। 2 নাম্বার ধরো হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আছে এখানে আমাদের আজকের ক্লাসে। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে ধরো 4-এ আমাদের প্রশ্ন আছে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 4 নাম্বারে গুরুত্বপূর্ণ খুবই আমাদের টেক্সট বই থেকে প্রশ্ন আছে, আমাদের টেক্সট বুক থেকে প্রশ্ন আছে। 5ম কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কিভাবে সলভ করব সেখান থেকে প্রশ্ন রেখেছি। এবং 6 আমরা লিটারেচার থেকেও কিছু প্রশ্ন রেখেছি, লিটারেচার। তাহলে আমরা এই 6 ধরনের টপিক থেকে আজকে ক্লাসে প্রশ্নগুলোকে সলভ করব। ঠিক আছে ভাই? কমেন্ট পড়েন, নাম পড়েন না কেন? খালি আশামণির নাম নাই, আবু আনাস তালহা, আশামণির নাম কেন নেবে? আমি তো কোনো মেয়ের নামই নেই। তোমরা বুঝলাম না, তোমরা আমাকে আমাকে দেখি কালার করতেছো। আমি কোনো মেয়ের নাম কিন্তু নেই। ওকে, যাক, কালার করার কিছু নাই। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসে যেই 35টা প্রশ্ন পড়বো, তাহলে তোমরা এই 35টা প্রশ্নের আলোচনা যদি জানো, তাহলে এই 6 রকম টপিক তোমাদের কাছে উত্তর করা সহজ মনে হবে। ওকে, তাহলে দেরি না করছি ভাই, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। প্রথম প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন আমরা পেয়েছি কোথা থেকে? আমরা কম্প্রিহেনশন। আমরা 1 থেকে 5 দেখো বলে দিয়েছে, 1 থেকে 5 এই 5টা প্রশ্ন আমরা কম্প্রিহেনশন থেকে পাবো। কোথা থেকে? কম্প্রিহেনশন 1 থেকে 5 পর্যন্ত পাবো। তাহলে চলো আমরা একটু কম্প্রিহেনশনটা পড়ে দেখি এখানে কি বলা হয়েছে। While many theories have been proposed, ওকে, এটা টেক্সট বইয়ের হোয়াট ইজ আ ড্রিম প্যাসেজ থেকে এসেছে। হোয়াট
ইজ আ ড্রিম। এই প্যাসেজ থেকে টেক্সট বই থেকে কম্প্রিহেনশন আসছে, হুবহু টেক্সট বই থেকে কম্প্রিহেনশন আসতে পারে, বুঝেছো? হুবহু 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 কম্প্রিহেনশন আসতে পারে কোথা থেকে? আমাদের টেক্সট বই থেকে আসতে পারে। তাহলে খেয়াল করো তো কি পাচ্ছি, হোয়াইল, হোয়াইল শব্দের অর্থ এখানে যদিও, হোয়াইল শব্দের অর্থ কি? যদিও। যদিও মেনি থিওরিজ, অনেক রকম তত্ত্ব হ্যাভ বিন প্রপোজড, অনেক অনেক তত্ত্ব দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য ফাংশন অফ ড্রিমস। কিসের ব্যাপারে? স্বপ্নের কাজ। স্বপ্ন জিনিসটা আমাদের ব্রেইনের মধ্যে কি কাজ করে, আমাদের শরীরের মধ্যে কি কাজ করে, স্বপ্ন জিনিসটা আসলে কোন কোন কার্যকলাপ প্রয়োজন, স্বপ্ন কি করতে পারে, কিভাবে করে, স্বপ্নের এই কাজ নিয়ে অনেক অনেক তত্ত্ব করা হয়েছে, অনেক অনেক বিজ্ঞানী, মনোবিজ্ঞানী অনেক অনেক তত্ত্ব প্রকাশ করছে। নো কনসেনসাস, কনসেনসাস মানে কি? ঐক্যমত, অর্থ কি? ঐক্যমত বা একমত। নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কিন্তু কোনো ঐক্যমত হয় নাই, অর্থাৎ সবাই মিলে একটা ডিসিশনে কখনোই আসতে পারে নাই যে হ্যাঁ আমরা সবাই মিলে এখন সিদ্ধান্ত নিলাম বা এটা প্রমাণিত হলো যে স্বপ্ন এই কাজ করে। মানে আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে ড্রিম, আমাদের যে ড্রিমিং স্টেট, এই স্বপ্নটা কেন দেখি, স্বপ্নের কাজ কি, স্বপ্ন কি কি কাজে লাগে, এটা আমার ব্রেন, মেন্টালিটি, স্পিরিচুয়ালিটি, হেলথ, ফিজিক কোথায় কি ভূমিকা রাখে, এইটা নিয়ে অনেক প্রস্তাব করা হয়েছে, কিন্তু আসল কারণ কি এটা নিয়ে কেউ, কোনো বিজ্ঞানীরা একমত হইতে পারে নাই। ওয়াইল ভাইয়া আমার নামটা দিয়েছি, কিন্তু যদি আমার নামটা দিয়েছি না, এই দুষ্টামি করো না, ক্লাস করো। ওকে আসো। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, খুব ভালো দিয়ে বুঝো। কনসিডারিং দ্য টাইম, যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে থাকি, সেই সময়টাকে যদি বিবেচনা করি, দ্য ফ্যাক্ট দ্যাট, বাস্তবতা এটাই যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, এই যে গবেষকরা এখনো বুঝতে পারছে না, দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং, এই যে বড় বড় রিসার্চার্সরা, গবেষকরা যে স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না, এখনো যে স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না, এই বিষয়টা অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত ধরো চিন্তার বিষয়, আশ্চর্যজনক বিষয়। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে স্বপ্নের মধ্যে মানুষ অত্যন্ত কম সময় থাকে। অনেক জায়গায় আমি পড়েছি 3 সেকেন্ড মাত্র স্বপ্ন দেখে, অনেক জায়গায় পড়েছি 3 মিনিট স্বপ্ন দেখে, অর্থাৎ স্বপ্ন দেখার সময়টা অত্যন্ত কম। তাহলে অল্প সময় যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা আসলে কি কাজ করে আমাদের ব্রেইনের মধ্যে, এটা বিজ্ঞানীরা বের করতে পারতেছে না। ব্যাপারটা বেশ জটিল লাগতেছে যে স্বপ্ন অল্প সময় যদি দেখে, তাহলে এই স্বপ্নটা দিয়ে আসলে হয়টা কি, এই স্বপ্ন দিয়ে ব্রেইনের, স্বাস্থ্যের, মগজের, মস্তিষ্কের কি হয়, এইটা যে বুঝতে পারতেছে না গবেষকরা, এটা বেশ হতাশাজনক মনে হচ্ছে। হাউএভার, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, বিজ্ঞান এখনো প্রকাশ করছে, জট খুলছে। আনরাভেল মানে কি? প্রকাশ করা, প্রকাশ করা বা জটলা খোলা, জটলা খোলা, জটলা খোলা। তাহলে বিজ্ঞান এখনো জটলা খোলার চেষ্টা করছে। দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, এই যে ঘুম, আমাদের যে আমরা ঘুমাই, ঘুমের উদ্দেশ্য এবং ঘুমের কাজ, ঘুম কি কাজ করে, ঘুম কি ভূমিকা পালন করে, ঘুম কেন গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে নতুন নতুন জটলা খুলছে, নতুন নতুন তত্ত্ব বের করছে। অনেকে বলছে যে কম্পিউটার যেমন আমরা রিফ্রেশ দিই, বারবার রিফ্রেশ দিলে কম্পিউটারটা কার্যক্ষমতা বাড়ে, তেমনি আমরা ঘুমালে আমাদের ব্রেন রিফ্রেশ হয়, আমরা পরের দিনের জন্য কার্যক্ষম হয়ে উঠি। বুঝতে পেরেছো ভাইয়ারা? তাহলে সহজ কথায় যদি বলি, অনেক বিজ্ঞানী বলছে যে স্বপ্ন দেখি অল্প কয়েক সেকেন্ড, 3, 5, 10
20 সেকেন্ড। তাহলে এখন ব্যাপার হচ্ছে এই স্বপ্ন যদি অল্প সময় দেখি, সময়টা যদি বিবেচনা করি, তাহলে স্বপ্নের কাজ কি, স্বপ্ন কি উদ্দেশ্যে মানুষ দেখে, এটা যে বুঝতে পারতেছে না বিজ্ঞানীরা, এটাই হলো হতাশার বিষয়। Some researchers suggest that কিছু কিছু গবেষকরা বলেন যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের কোনো বাস্তব উদ্দেশ্য নাই, স্বপ্ন দেখার কোনো সত্যিকার বাস্তবিক প্রকৃত উদ্দেশ্য নাই। while others believe that, অন্যদিকে কিছু কিছু গবেষকরা মনে করেন যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল, স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানসিক, আমাদের আবেগীয় ও সুস্বাস্থ্যের জন্য স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। তাহলে কিছু কিছু গবেষক বলছেন যে আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটা কোনো গুরুত্বপূর্ণ না, কিছু মশা আছে, মশা ডিস্টার্ব করছে, স্বপ্ন দেখা কোনোভাবে গুরুত্বপূর্ণ না। অন্যদিকে কিছু কিছু গবেষক বলতেছেন এই স্বপ্ন দেখাটা আমাদের মানসিক, আমাদের আবেগ, আমাদের শারীরিক সুস্থতা, সকল কিছুর জন্য আমাদের এই ঘুম, স্বপ্ন দেখাটা অনেক 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 জরুরি। তারপরে অংশ আসি, কি বলেছে খেয়াল করো। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষকরা বলেন যে ড্রিমস আর আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ। কি বলেছে খেয়াল করো, স্বপ্ন হলো আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, একটা বস্তুবাচক ব্যাখ্যা, বস্তুবাচক বা বস্তুনিষ্ঠ ব্যাখ্যা, এটা কি বলা হয়, বস্তুনিষ্ঠ ব্যাখ্যা, বস্তুনিষ্ঠ ব্যাখ্যা। স্বপ্ন হলো এক প্রকার বস্তুনিষ্ঠ ব্যাখ্যা অফ সিগন্যালস, কিছু কিছু সিগন্যালের জেনারেটেড বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ, যেই সিগন্যালগুলো ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক তৈরি করে। তাহলে বলা হচ্ছে স্বপ্ন হলো আমাদের ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক যে বিভিন্ন রকম সিগন্যাল তৈরি করে, কিছু রেখা তৈরি করে, কিছু তার তৈরি করে, সেগুলোর বহিঃপ্রকাশই হলো আমাদের স্বপ্ন। তাহলে মূল কাজটা কে করতেছে, ব্রেইন করতেছে ঘুমের মধ্যে। ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্ন জিনিসটা কখনোই কোনো উদ্দেশ্যহীন না, অর্থহীন না। ইনস্টেড বরং ডিউরিং ড্রিমস, স্বপ্নের মধ্যে দ্য কগনিটিভ এলিমেন্টস অফ আওয়ার ব্রেইন, কগনিটিভ এলিমেন্টস, এই ব্যাপারটা একটু বোঝা জরুরি। দেখো ব্রেইনের অনেকগুলো পার্ট আছে, ব্রেইনের অনেকগুলো পার্ট আছে, জটিল জটিল পার্ট। ব্রেইনে কি আছে ভাইরা বলো তো, অনেকগুলো জটিল জটিল পার্ট আছে। এখন এই জটিল পার্টগুলোর মধ্যে ব্রেইনের কোনো জিনিস স্বাদ বোঝার কাজ করে, কোনো জিনিস সিগন্যাল দেওয়ার কাজ বোঝে, কোনো অংশ হচ্ছে ধরো আবেগ নিয়ে কাজ করে, কোনো অংশ আনন্দ নিয়ে কাজ করে, আবার কোনো অংশ জটিল জটিল কনসেপ্ট, রিজনিং, আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়ালাইজেশন, এরকম কঠিন কঠিন জটিল জটিল বিষয়বস্তু চিন্তা, ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করার কাজ করে। তাহলে কগনিটিভ এলিমেন্টস কিসের সাথে জড়িত, রিজনিং, তারপর বলা হচ্ছে তোমার কনসেপচুয়ালাইজিং, ঠিক আছে, ওকে। তার মানে আমরা যে কঠিন কঠিন ম্যাথ বুঝি, আমরা যে কঠিন কঠিন প্যারাগ্রাফ মুখস্থ করি, আমরা যে জটিল জটিল আন্তর্জাতিক রাজনীতির টার্ম নিয়ে আলোচনা করি, ইকোনমিক্স বুঝি, ফিজিক্স বুঝি, কেমিস্ট্রি বুঝি, এগুলো ব্রেইনের যেই অংশটা কাজ করে তাকে বলা হয় কগনিটিভ এলিমেন্ট। ওকে, তাহলে বলা হচ্ছে যে ডিউরিং স্লিপ, স্বপ্নের মধ্যে দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেইন প্রডিউস নিউ আইডিয়াস, আমাদের মস্তিষ্কের যেই বিশ্লেষণাত্মক জায়গাগুলো আছে সে নতুন নতুন আইডিয়া তৈরি করে। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, একটা তত্ত্ব বলছে যে ড্রিমস আর দ্য রেজাল্টস অফ আওয়ার ব্রেইনস, স্বপ্ন হলো আমাদের ব্রেইনের এক ধরনের প্রচেষ্টার ফল, ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। তাহলে আমাদের স্বপ্নের সময় আমাদের সারাদিনে বাহির থেকে যত কিছু আমরা শুনি, যত জিনিস দেখি, সারাদিন যত জিনিস নিয়ে ভাবি, বাহিরের সেই জিনিসগুলো এক ধরনের কাজ করা, আমি যে মাথায় রাতের বেলা ভাবতেছি, বাহিরের জিনিস নিয়ে ভাবতেছি, সেটার বহিঃপ্রকাশ হলো স্বপ্ন। তুমি একটা কিছু দেখেছো,
অ্যাক্সিডেন্ট দেখেছো, মারামারি দেখেছো, খুনাখুনি দেখেছো, বাস অ্যাক্সিডেন্ট দেখেছো, অথবা কিন্তু কোনো কিছু একটা গরু পড়ে গেছে দেখেছো, গরু জবাই দেখেছো। এই যে বাহিরের জিনিস, যে কোনো কিছু, একটা গান শুনেছো, কবিতা শুনেছো, এই জিনিসটা যখন রাতে ঘুমাও, ব্রেইন এটাকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটা যখন প্রকাশ পায়, সেটা হলো একটা স্বপ্ন। লাস্ট লাইন, ওকে। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। এই যে রেডিও শব্দ আমাদের স্বপ্নের বিষয়বস্তু হয়ে উঠতে পারে। প্যাসেজটা কি বুঝেছি সবাই? ভাইকে একটু তোমরা কমেন্টে জানাও যে আমি প্যাসেজটা এইটুকু তোমরা বুঝেছো কিনা। হ্যাঁ, জাস্ট এটুকু জানালেই হবে। আমরা প্যাসেজটা বুঝলে প্যাসেজ থেকে কি টাইপের প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলোকে এখন ধরে ধরে সুন্দরভাবে, সুন্দরতম উপায়ে আমরা সলভ করব। আমি একটু পানি পান করছি। আমরা কি প্যাসেজটা ক্লিয়ার? মোটামুটি বুঝলাম, ওকে ফাইন। আমরা মোটামুটি বুঝতে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি 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 ঠিক আছে। ছেলে হইলে মোটা, মেয়ে হইলে মুটি। আমরা বলতাম না ছোটবেলায় মোটামুটি? হ্যাঁ, ভাই বোনেরাও কিন্তু বলতাম নিজেদেরকে মোটা, ছেলে হইলে বোনদেরকে বলতাম হচ্ছে মুটি। তোমরা বলতাম কিনা জানি না, আমরা বলতাম ছোটবেলা। ওকে, আসো প্রশ্নগুলো একটু সলভ করি। হ্যাঁ, খেয়াল করো প্রশ্নে কি বলেছি, খেয়াল করো। প্রথম প্রশ্ন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে, বলো কোন সম্পর্কে প্যাসেজের কথা বলা হয়েছে? প্যাসেজটাতে কিসের সম্পর্কে কথা বলা হয়েছে? প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্যাসেজটাতে কিসের ব্যাপারে কথা বলা হয়েছে বলো। একজন লিখছে বুকসি ভাইয়া। গুড। যে তোমাদের একদিন ক্লাসে বলছিলাম, কিছু কিছু স্টুডেন্ট আছে বুঝছো, লাইভ ক্লাসে টাইমলি আসে না। ধরো ক্লাস শুরু হয়েছে 10টায়, ও আসবে 11:15টায়, এসে বলো ভাইয়া এই রুলটা বুগি নাই, আর একটু বুগাইয়া দেন। কিভাবে লিখে জানো? এইভাবে লিখে, এভাবে লিখে বুগি। ভাইয়া বুগি নাই, বুগি নাই, বুগিয়ে দেন। বুঝছো? এভাবে বলে বুগিয়ে দেন, এইভাবে লিখে। ভাইয়া বুঝছো, ক্লাস হলো 10টায়, ও ঢুকছে 11:15টায়, এসে কি বলবে ক্লাসে? ভাইয়া এই প্রশ্নটা তো বুগি নাই, একটু যদি বুগিয়ে দিতেন। তো তাদের জন্য যে তোমরা আসলে না বুগলে আমার বুগানোর আর কোনো ক্ষমতা নাই, বুঝছো? টাইমলি ক্লাসে না আসলে কিন্তু না বুগলে বুগানোর ক্ষমতা থাকে না। ওকে, যাই হোক আমরা পড়ায় ফিরি। হ্যাঁ, আমরা দুষ্টাইম কম করবো, এমনি রাতের বেলা আমাদের ঘুমাইতে হবে, সাহারির সময় উঠতে হবে। ওকে, চলো প্রথম প্রশ্ন, এই প্যাসেজটা কিসের ব্যাপারে কথা বলা হয়? দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম। এই পুরো গল্প বলে আমি কি বলতে পারি এই গল্পটা বা প্যাসেজটাতে স্বপ্নের গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে? আচ্ছা, 2 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস এন্ড ফাংশন অফ ড্রিমস। অর্থাৎ এই প্যাসেজে আসলে স্বপ্নের উদ্দেশ্য এবং স্বপ্নের কাজ কি সেইটা বোঝার চেষ্টা করা হয়েছে। খুব স্ক্রুটিনাইজ অ্যান্সার দিতে হবে, খুবই গুরুত্ব সহকারে দেখবা যে কোন উত্তরটা বেশি কাছাকাছি যায়। বুঝছো সোনামণিরা? 3 নাম্বার, ফ্রয়েডস ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। অর্থাৎ এই গল্পে সিগমন্ড, আমরা যেটুকু বললাম এখানে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আমরা পুরো গল্পের মধ্যে সিগমন্ড ফ্রয়েডের নামই কোথাও পাই নাই, সো এই নামটা আসবে না। 4, ওয়াই আওয়ার ড্রিমিং স্টেট ইজ লং। এই প্যাসেজে কি বলা হয়েছে
আমাদের স্বপ্ন দেখার এই সময়টা এত দীর্ঘ কেন? আমরা কোথাও পড়ি নাই যে স্বপ্ন দীর্ঘ না স্বল্প। তাহলে সবচেয়ে সুন্দর উত্তর কোনটা? আন্ডারস্ট্যান্ডিং। আমরা কোন উত্তরটা সবচেয়ে ভালো নিতে পারি? সবচেয়ে ভালো উত্তর হবে এটা, যে এই প্যাসেজে আমরা স্বপ্ন দেখার উদ্দেশ্য কি, স্বপ্ন কি কাজ করে, এই সব ব্যাপার নিয়ে কথাবার্তা বেশি অংশ বলা হয়েছে। বেশিরভাগ বলা হয়েছে কি? বেশিরভাগ বলা হয়েছে হচ্ছে যে স্বপ্নের উদ্দেশ্য কি এবং স্বপ্ন জিনিসটা আসলে আমাদের ব্রেইনের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, আবেগের মধ্যে কিরকম ভূমিকা পালন করে। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন। দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, এই প্যাসেজে কোন জিনিসের কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে? সায়েন্স ইজ স্টিল ক্লুলেস, বিজ্ঞান এখনো একদম ক্লুলেস অ্যাবাউট দ্য রিয়াল পারপাস অফ স্লিপ। এটা কিন্তু সত্য কথা। প্যাসেজে বলা হয়েছিল যে বিজ্ঞান এখনো পর্যন্ত এই যে স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারতেছে না, ঘুমের উদ্দেশ্য, এইটা বাফলিং বলা হয়েছিল না। একটা লাইন দেখো, এই যে দেখো এই লাইনটা খেয়াল করতে বুঝতে পারবা যে এই যে considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. এই যে স্বপ্ন বা ঘুমের উদ্দেশ্য এখনো পর্যন্ত যে বিজ্ঞানীরা জানে না, বুঝতে পারছে না, এই ব্যাপারটা অত্যন্ত জটিল লাগে। তাহলে কোন উত্তরটা আমরা নিতে পারি সাধারণত? বলো তো কোন উত্তরটা হতে পারে? সায়েন্স ইজ স্টিল ক্লুলেস অ্যাবাউট দ্য রিয়াল পারপাস, স্বপ্নের বা ঘুমের প্রকৃত উদ্দেশ্য কি, আসল কারণটা কি, এইটা নিয়ে বিজ্ঞান এখনো পর্যন্ত ক্লুলেস। ড্রিমিং গ্যারান্টিজ ফিজিক্যাল ফিটনেস, প্যাসেজের কোথাও কি বলা হয়েছে স্বপ্ন দেখলে শারীরিক ফিটনেস ভালো থাকে? কোথাও উল্লেখ করা হয় নাই। নিজের মন গড়া উত্তর দেওয়া যাবে না। ব্রেইনস স্টপ ফাংশনিং ওয়েন উই স্লিপ, বলেছে আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়। এটাকে প্যাসেজের কথা বলা হয়েছে বলতো? কোথাও কি বলা হয়েছে যে আমরা যখন স্বপ্ন দেখতেছি তখন আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে? না, ঘুমানোর সময় বরং আরো ব্রেন কাজ করে, তাই না? ব্রেন নিজের মতো করে কাজ করে। সো এটা উত্তর হওয়া সম্ভব না। ড্রিমস আর মিনিংলেস, বলা হয়েছে ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্নগুলো একদমই অর্থহীন নয়, স্বপ্নের অর্থ আছে, স্বপ্নের উদ্দেশ্য আছে। তাহলে এই উত্তরটা হতে পারবে না। তাহলে সবচেয়ে ভালো উত্তর কোনটা? আসলেই যে স্বপ্ন আমরা কেন দেখি, ঘুমের উদ্দেশ্যটা কি, ঘুমের কারণ কি, ঘুম কি কাজ করে, এগুলো নিয়ে বিজ্ঞান এখনো পর্যন্ত, বিজ্ঞানীরা ক্লুলেস অবস্থায় আছে। তারা এখনো পর্যন্ত এক্সাক্ট অ্যান্সার বের করতে পারছে না। বলা হয়েছে না, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা, গবেষকরা একমত হতে পারে নাই যে প্রকৃতপক্ষে ঘুমের উদ্দেশ্যটা আসলে কি। বুঝেছো ছোট্ট সোনামণিরা? ওকে, তারপরের প্রশ্নে আমরা ফিরে যাই, চলো। ওকে, বাই দ্য কগনিটিভ এলিমেন্টস অফ দ্য ব্রেইন দ্য প্যাসেজ সাজেস্ট। তাহলে বলেছে কগনিটিভ এলিমেন্টস। কগনিটিভ এলিমেন্টস বলতে আমরা বুঝিয়েছিলাম যে ব্রেইনের যেই অংশটুকু, হ্যাঁ খেয়াল করো, কগনিটিভ এলিমেন্টস বলতে বোঝায় আমাদের ব্রেইনের যেইটুকু অংশ সে জটিল কনসেপ্ট নিয়ে শিখে, তারপর হচ্ছে রিজনিংয়ে কাজ করে, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, কনসেপচুয়ালাইজিং, আন্ডারস্ট্যান্ডিং, জটিল জটিল বিষয়ে বোঝা, ধারণা করা, জটিল প্রশ্নের সমাধান করা নিয়ে আলোচনা করে, সেই অংশটাকে বলা হয় কগনিটিভ এলিমেন্ট অফ আওয়ার ব্রেইন। কগনিটিভ এলিমেন্ট তাহলে কোনটাকে বলতে পারি? The elements are connected to compassion and fellow feeling. আমাদের ব্রেইনে যেই অংশটুকু কম্পেশন মানে আবেগ এবং ফেলো ফিলিং এবং অনুভূতির সাথে জড়িত, আবেগ, ভালোবাসা, অনুভূতির সাথে জড়িত। 2 নম্বর, the sensus elements stimulate desire, যেই যেই সিগন্যালগুলো আমাদের ডিজায়ার, আকাঙ্ক্ষা তৈরি করে, সেটা। 3 নম্বর, elements are connected to reasoning, লার্নিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং, যে এলিমেন্টসগুলো ব্রেইনের আমাদের শেখার কাজে, আমাদের প্রবলেম সলভিং এর কাজে এবং কোনো একটা জটিল বিষয়ের কনসেপচুয়ালাইজ করতে চাই সেইখানে কাজে লাগে। এলিমেন্টস ডিরেক্টলি এফেক্ট ওয়ান্স স্পিরিচুয়ালিটি, নাকি যেই এলিমেন্ট ব্রেইনে, যে এলিমেন্ট সরাসরি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়? কোনটা বলো, কোনটা হবে উত্তর? উত্তর হবে হচ্ছে সি নাম্বার, রাইট? উত্তর কি হবে? এই ফা ফা করে, এই ফা করে কে?
ফা ফা কে করতেছে, এটা একটা রোগে পরিণত হয়েছে। ফা কিছু হইলে একটা ফা বইলা দেয়। এই ফা মানে কি? ফা মানে কি বলো? কিছু হইলে পোলাইন বলে খালি ফা। আরে ভাই কি রে, ফা ফা কি? আর বেশি ফা বলতে কি আফা বইলা ফেলো না, পরে দেখবে যে আফা চলে আসবে দেশের মধ্যে। ওকে, যাক, প্রশ্ন আসি ছোট বন্ধুরা, চলো এবার আসি। দ্য প্যাসেজ মেনশনস আ থিওরি অফ ড্রিম দ্যাট সাজেস্ট দ্যাট ওয়েন উই স্লিপ, আমরা যখন ঘুমাই, উই রিসিভ স্টিমুলি ফ্রম, প্যাসেজে বলা হয়েছিল আমরা যখন ঘুমাই আমরা কোন জায়গার স্টিমুলিগুলো সংগ্রহ করি বা আমাদের ব্রেইনে সিগন্যাল করে। দেখো বলা হয়েছিল না, বাহিরের বাহিরের অর্থাৎ আমরা সারাদিন বাহিরে যে শব্দ শুনি, কথা বলি, সিনারিও দেখি, ঘটনা দেখি, এগুলো স্বপ্নের মধ্যে, বাহিরের ঘটনাগুলো স্বপ্নের মধ্যে ইনকর্পোরেট হয়। বলা হয়েছিল না, রেডিও সাউন্ড ইনকর্পোরেট হয়। তার মানে আমাদের বাহিরে, আমাদের শরীরের বাহিরে যা কিছু ঘটতেছে, এগুলোর স্টিমুলিগুলো আমরা ভিতরে আমাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। যেমন আওয়ার মেমোরি, তাহলে কোত্থেকে আমরা স্টিমুলিগুলো পাই? আমরা এই যে প্রতিক্রিয়া কোত্থেকে পাই? আমাদের মেমোরি থেকে, আমাদের আবেগ থেকে, সোর্সেস ইনসাইড আওয়ার বডি, আমাদের শরীরের ভিতরের যে কোনো উৎস থেকে, সোর্স দ্যাট লাই আউটসাইড দ্য বডি। এই উত্তরটা পারতে হবে। সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো যে আমরা এই উত্তরটা কি নিতে পারি। যে আমরা প্যাসেজে পড়েছিলাম যে আমরা যখন ঘুমাই, আমরা স্বপ্ন যখন দেখি, স্বপ্ন দেখার মানে হচ্ছে আমরা বাহিরে যেসব জিনিসপত্রের সাথে আমরা আসলে ইনকর্পোরেট হই, আমরা বাহিরে যেসব জিনিসের সাথে আমরা কার্যকলাপ করি, ঘটনা দেখি, শব্দ শুনি, সেগুলো আমাদের ব্রেইন যখন ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, প্রতিক্রিয়া জানায়, তখন স্বপ্ন তৈরি হয়। বোঝা গেল? তাহলে কোনটা হতে পারে বলো তো? হ্যাঁ, এই তো, গুড। এটা উত্তর হবে কি, সোর্সেস দ্যাট লাই আউটসাইড অফ বডি, আমাদের শরীরের বাহিরে, বাহিরে যেসব ঘটনা আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের কি, আমাদের কি ঘটায়, আমাদের মধ্যে স্টিমুলি ঘটায়। বুঝা গেল? আউটসাইড আওয়ার বডি। উত্তর কি হবে? চারের উত্তর কিন্তু এ না, চারের উত্তর এ না, এটা প্যাসেজে বলেছিলাম। উত্তর হচ্ছে ডি। উত্তর কি হবে? উত্তর ডি, রাইট। আরিয়ান ভালো বলছো। 5 নাম্বার, ইন প্লেস অফ দ্য ওয়ার্ড আনরাভেলিং। হ্যাঁ, কি বলেছে দেখো, আনরাভেলিং। তাহলে বলেছে আনরাভেলিং শব্দটার জায়গায় আমরা কি বসাতে পারি। দেখো, আনরাভেলিং মানে কি বলতো? আনরাভেলিং, খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও ভাইরা, আমি সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝাই দিব সুন্দরভাবে। হ্যাঁ, আমি আর কথা বলবো না, পড়াই ঢুকে যাই। আনরাভেলিং, ওকে, বলো আনরাভেলিং মানে কি বলতো ভাইরা? আমি একটু ফোনটা অফ করে রাখি, না আমি আর চার্জ শেষ হয়ে যাবে, যাইতে পারবো না বাসায়। আচ্ছা, আমি ল্যাপটপে দেখতেছি। আনরাভেলিং শব্দটার অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশ করা বা জট খোলা, জট খুলে ফেলা, জট খোলা, জট খোলা। আমি কি পাচ্ছি বলতো? আনরাভেলিং শব্দ অর্থ হচ্ছে প্রকাশ করা অথবা জট খোলা, প্রকাশ করা অথবা জট খোলা, প্রকাশ করা অথবা জট খোলা, প্রকাশ করা বা কি দাঁড়ায়? জট খোলা। এখন আরেকটা শব্দ আছে আমাদের, ট্যাঙ্গেল। ট্যাঙ্গেল শব্দটাকে আমরা যদি প্রিফিক্স বসাই, অর্থ ভিন্ন ভিন্ন দেয়। দেখো, ট্যাঙ্গেল, ট্যাঙ্গেল অর্থ হচ্ছে জট। ট্যাঙ্গেল শব্দ কি? ট্যাঙ্গেল শব্দ হচ্ছে জট, জটলা, জটলা। এখন এই ট্যাঙ্গেলকে আমরা দুইটা আমরা প্রিফিক্স বসাতে পারি। একটা হচ্ছে আনট্যাঙ্গলিং, আনট্যাঙ্গলিং, আর হচ্ছে এনট্যাঙ্গলিং, এনট্যাঙ্গলিং। তাহলে আনট্যাঙ্গলিং মানে হচ্ছে জট খোলা, জট খোলা, আর ইনট্যাঙ্গলিং মানে হচ্ছে জট লাগানো বা জট পাকানো, জট পাকানো। তাহলে কোনটা হবে বলো? জট খোলা বা জট পাকানো, কোনটা বলবা? তাহলে আনরাভেলিং মানে প্রকাশ করা, জট খুলে দেওয়া, আর আনট্যাঙ্গলিং অর্থ জট খোলা, বাট এনট্যাঙ্গলিং অর্থ হচ্ছে জটলা পাকায় দেওয়া, সব একসাথে লাগাই দেওয়া। উত্তর কোনটা হবে? উত্তর হবে আনট্যাঙ্গলিং। বুঝতে পেরেছো?
তাহলে ট্যাঙ্গল শব্দটা অর্থ হচ্ছে জট, আর যখন আমরা আনট্যাংলিং বলছি অর্থ হচ্ছে জট খুলে ফেলা। এনট্যাংলিং জট লাগানো, ঝামেলা লাগানো, প্যাচ লাগানো। টুইস্টিং অর্থ কি? টুইস্ট অর্থ আমরা জানি টুইস্ট করা মানে পাক খাওয়া। আর ইগনোর মানে কি? ইগনোর অর্থ আমরা জানি যে কাউকে উপেক্ষা করে চলা। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো শব্দের মধ্যে পার্থক্য বুঝবা। এই আনট্যাঙ্গেল অর্থ হচ্ছে জট খোলা, এনট্যাঙ্গেল অর্থ হচ্ছে জটলা পাকিয়ে ফেলা, জটলা লাগানো, ঝামেলা লাগানো, কুৎসা লাগানো, একজনের সাথে একজনের ঝামেলা লাগানো। তারপর আসো, হ্যাভ ইউ এভার ড্যাশ টু কানাডা। আচ্ছা, তাহলে আমরা হ্যাভ ইউ দুইটা শব্দ একটু পার্থক্য করব। হ্যাঁ, গন টু আর হচ্ছে বিন টু, খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ। গন টু আর আরেকটা শব্দ কি পাচ্ছি আমরা? বিন টু। হ্যাঁ, বিন টু। তাহলে এই দুটো শব্দের পার্থক্য কিভাবে চিন্তা করবা? গন টু মানে কোথাও গিয়ে সেখানে এখনো উপস্থিত আছে, কোথাও গিয়ে এখনো উপস্থিত আছে। খেয়াল করো খুব ভালো হবে। আর বিন টু মানে বোঝায় কোথাও একবার গিয়ে আবার ফিরে আসা, কোথাও গিয়ে আবার ফিরে আসা, কোথাও গিয়ে আবার ফিরে আসা, আবার ফিরে আসা। আমার কথা বুঝাইতে পারলাম? তার মানে কি দাঁড়ালো বলতো? বলেছে হ্যাভ ইউ এভার হ্যাশ কানাডা, তুমি কখনো কখনো ধরো কখনো কি তুমি কানাডায় গেছো, তার মানে কি অবশ্যই তুমি ফিরে আসছো, তাই বলতে প্রশ্ন করতে পারতেছি নাকি? কানাডায় যদি যাইয়াই থাকতে তাহলে তো আমি জানি তুমি কানাডায় আসো। আমি প্রশ্ন করছি, ধরো ধরো আমি তোমাদের ফারিয়াপুকে প্রশ্ন করছি যে ফারিয়াপু হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, আপনি কখনো কানাডা গেছেন? মানে কি উনি বাংলাদেশে আছে, উনি এই মুহূর্তে ধরো অফিসে আছে। এখন আমি ওনাকে প্রশ্ন করার মানে হচ্ছে যে উনি একবার গেছেন, তারপর তো অবশ্যই ফিরে আসতে হবে। তাহলে ফিরে যদি আসে তাহলে বিন টু না হয় কি হবে, সরি গন টু না হয় কি হবে, বিন টু। আর ফারিয়াপু কানাডায় আছে এখন গিয়ে, তাহলে বলবো যে ফারিয়াপু হ্যাজ গন টু কানাডা। বোঝা গেল? কেউ যদি কোনো দেশে গিয়ে উপস্থিত থাকে ওইখানে, ওইখানেই থেকে যায়, তাহলে গন টু। আর যদি ওইখানে গিয়ে ঘুরে ফিরে আসে তাহলে হচ্ছে বিন টু হবে। তাহলে উত্তর কি হবে? যদি এভার শব্দটা আছে বোঝাই যাচ্ছে কখনো, কখনো মানে অবশ্যই ফিরে আসতে হবে। উত্তর হবে কি? যেহেতু হ্যাভ আছে তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল V3। তাহলে V3 কোনটা হয়? V3 কিন্তু দেখো গো হয় না, ওয়েন টু V3 না, বিং ও V3 না, একটাই V3 সে হচ্ছে বিন। আমরা জানি বি ওয়ার বিন, বি ওয়াজ ওয়ার বিন হবে। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ডি নাম্বার। তারপর আই উইশ আই ড্যাশ আ চাইল্ড এগেইন, ছোটবেলার প্রশ্ন। হ্যাঁ, এটা আমাদের কন্ডিশন থেকে আসছে। আই উইশ, আমরা জানি উইশের পর, উইশের পর সহজ জিনিস, সাবজেক্ট যেই হোক না কেন, সাবজেক্ট যেই হোক না কেন, সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্ট নির্বিশেষে সকলের সাথে কি হবে? ওয়ার হবে। I wish I were a child again. আমরা বলতে পারি না I wish I were a bird that flies in the sky. I wish I were a bird that flies in the sky. আমি যদি পাখি হতে পারতাম যে আকাশে উড়ে বেড়ায়। তাহলে কাল্পনিক বিষয়, অবাস্তব ব্যাপার, স্বপ্ন, কল্পনা, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট যেই হোক, হি, শি, ইট, আই, উই, ইউ, জামাল, কামাল, রহিম, জব্বার, সকলের সাথে ওয়ার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সহজ তবে ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা গুচ্ছে অনেক 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 বেশি। লিখে রাখো, 5 স্টার দিয়ে দিলাম। ওকে, তারপরে প্রশ্নটা কি? দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান এঞ্জেল। আচ্ছা, প্রশ্নটা আসছে একদম টেন্স থেকে, টেন্সের ইজিয়েস্ট কোয়েশ্চেন, টেন্সের ইজিয়েস্ট একটা কোয়েশ্চেন আসছে। খেয়াল করো কি প্রশ্নে বলা হয়েছে। দ্য চাইল্ড হ্যাশ লাইক অ্যান এঞ্জেল। ওকে, মানে বাচ্চাটা ঘুমাচ্ছে বা ঘুমায় বা ঘুমিয়েছিল কিছু একটা, কিসের মতো? পরীর মতো। রূপকথার পরীর মতো বলে না, ছোট্ট বাবু ঘুমায় যখন পরীর মতো সুন্দর লাগে। দ্য চাইল্ড, এখন আমরা কোন অপশনটা নিব? স্লিপিং। স্লিপিং যদি নেই তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্ব আছে, অ্যামিজার কিছু আছে নাই। স্লিপকে দিতে পারবো কারণ এই যে আমার সাবজেক্টটা আছে দ্য চাইল্ড, এটা কি? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাকে আমরা কি বলি? এটাকে বলি থার্ড পারসন
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা এস হওয়া দরকার ছিল প্রেজেন্ট টেন্সে, যেহেতু নাই তাহলে উত্তর হবে না। স্লিপড, এই স্লিপ মানে হচ্ছে পিছলাই পড়ে যাওয়া, মিলে মিলে না। এটা বাচ্চাকে পরীর মতো পিছলাই পড়ে যায়, পরীরা কি পিছলে পড়ে যায় না, তাহলে এখানে অর্থগত ভাবে মিলছে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে পাস্ট টেন্সে স্লেপ্ট, যে দ্য চাইল্ড স্লেপ্ট লাইক অ্যান অ্যাঞ্জেল, বাচ্চাটা পরীর মতো ঘুমিয়েছিল। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে সরাসরি ভি টু বসে, সরাসরি কি বসে? ভি টু বসে, এর সাথে এস অথবা ই এস যুক্ত হয় না। বাই বাই ওয়ান পিস শেষ করা লাগবে। ওয়ান পিস মানে ওয়ান পিস শেষ করা লাগবে কি রাহাত বলো তো? বুঝলাম না তোমরা কি কমেন্ট করো বা কি অর্থ বোঝাও। তোমরা যদি মনে হয় ক্লাস ইম্পর্টেন্ট না, তাহলে আমি ক্লাস ক্লোজ করতে পারি, বাট তোমরা আবি যাবি কথা লিখো না, বুঝছো? কারণ রাতের এই 10টা বাজে ক্লাস দেওয়া কিন্তু তোমরা বুঝতেই পারো, তোমরা বাসায় বসে ক্লাস করতেছো। আমি প্রায় আমার বাসা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে এসে ক্লাসগুলো করাই। সো তোমাদের ক্লাস নিয়ে আমি বাসায় যাব, তারপর গিয়ে হচ্ছে গোসল টোসল করে বা ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমাবো। সো তোমরা যদি ক্লাসে কোনো রকম অমনোযোগী থাকো বা ক্লাসকে যদি সহজ করে নাও বা ছোট করে দেখো আমাদের এফোর্টগুলোকে, আমাদের চেষ্টাগুলোকে, আমাদের পরিশ্রমকে, তাহলে আসলে আমরা এই এই সেবা তোমাদের জন্য আমরা কন্টিনিউ করতে আসলে কষ্ট হয়ে যাবে। সো এমন কিছু আসলে কমেন্টেও লিখবা না অ্যাটলিস্ট, যা আসলে আমাদের পরিশ্রমকে আসলে এক নিমিষে ছোট করে ফেলে, ঠিক আছে? ওকে, আসো ফেরা, চলো এবার এই প্রশ্ন দেখি। দ্য হোস্ট ওয়াজ, হ্যাঁ দেখো আমাকে এখানে কিন্তু আমাকে পুরো সেন্টেন্সে একটা হিন্টস দিয়ে দিছে কি ওয়াজ। তাহলে ওয়াজ কোন টেন্সে বসে বলো তো ভাইয়া? ওয়াজ বসে হচ্ছে আমাদের ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি আমাদের জানা আছে? পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি আমাদের বলো দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের, আমরা জানি কি ওয়াজ বা ওয়্যারের সাথে কি বসে? ভার্বের সাথে আইএনজি। ওয়াজ অথবা ওয়্যার এই দুইটার যে কোনো একটার সাথে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়াজ ওয়্যারের সাথে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। দ্য হোস্ট ওয়াজ ড্যাশ দ্য নাম্বার অফ গেস্টস, হোস্ট যে ধরো মানে যার বাড়িতে গেছে সে গুনতেছে কতজন মেহমান আসছে, সে গুনতেছিল কতজন মেহমান আসছে, হ্যাঁ সে খাবার রান্না করছে 12 জনের, এখন দেখতেছে গুনে যে কয়জন আসলো, 12 জনই আসছে নাকি 15, 16, 20 জন চলে আসছে। তাই 15 জন আনলে কিন্তু আমরা জানি 12 জনের কথা বলে 15 জনের রান্না করে মানুষ, কিন্তু 12 জনের কথা বলে 20, 25, 30 জনের রান্না কিন্তু করে না, তাই গুনতে হয়। তাহলে কি হবে? কাউন্ট, গোনা, কাউন্টেড। উত্তর কি হবে? কাউন্টিং। উত্তর কি হবে? কাউন্টিং। দ্য হোস্ট ওয়াজ কাউন্টিং দ্য নাম্বার অফ গেস্টস, তাহলে কতজন অতিথি এসেছে সেটা গুনছিলেন বাড়ির মালকিন। ওকে, চলো ভাইয়া তারপরে প্রশ্ন আমরা একটু দেখি। আসো, it is a bit risky to generalize dash one set of results. ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশনের ব্যবহার আমরা শিখব। one set of results, ওকে, one set of results। ওকে, তাহলে বলছে একগুচ্ছ ফলাফল থেকে অনেক, সরি, ওকে আসো। বলেছে যে আসলে ইফতার করেছি তো তো আসলে ভারী খাবার খেয়েছি আজকে, বুফেতে খেয়েছি। সো বুফেতে খেলে তোমরা জানো যে আসলে হরেক রকম খাবার থাকে বিভিন্ন স্বাদের। তো বুফেতে খাবার আসলে ওভারওয়েলমিং, এটা আসলে স্বাস্থ্যকর না, সত্যি কথা। আমি খুব একটা এনজয় করি না। তারপরে অফিসিয়াল পারপাস অনেক সময় যেতে হয়, প্রফেশনালিজমের জন্য অনেক সময় যেতে হয়, খেতে হয়। সো খেয়েছি বিভিন্ন স্বাদের খাবার, যে খেয়েছি এখন আসলে ঢেকুর উঠতেছে, বমি আসতেছে। সো দেখো মাঝে মাঝে বলি যে
তোমরা যারা আমার ক্লাস করেছো তোমরা জানো আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি একজন নিঃস্বার্থ মানুষ হওয়ার। একজন নিঃস্বার্থ মানুষ যাকে বলে যে অন্যের জন্য, ওই যে বলে না যে অন্যের জন্য নিজেকে বিসর্জন দেওয়ার মাঝে এক ধরনের সুখ আছে। আমি হচ্ছে দ্যাট টাইপ অফ পার্সন। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ভোগ, সুখ, অর্জন, দামি জিনিসপত্র, এই জিনিসগুলো আসলে আমার লাইফের সাথে খুব একটা অ্যালাইন করে না। বা দামি জিনিস হলে খুব বেশি খুশি, গরিব জিনিস হলে খুব খারাপ, দামি গাড়িতে চড়তে পারলে আরাম লাগে, পাবলিক বাসে চললে খারাপ লাগে। আমি আসলে ওই টাইপের মানুষই না। তোমার ব্যক্তিগতভাবে যারা আমার ক্লাস করছো তোমরা জানো, প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা। সো আমি আসলে এইরকম মানুষই, আমি ওই মেন্টালিটির মানুষ। তো তোমরা দেখো না যে নতুন নতুন ফোন আসলে নতুনটাই কিনতে হবে। হ্যাঁ, আমি কিন্তু দামি ফোন চালাই, দামি ফোন মিনস অ্যাপলের ফোনই চালাই, তবে সেটা প্রায় 4-5 সিজন আগের। ইভেন এটা আরও 5-7 বছর যাবে, কারণ আমি এমন সাস্টেনেবল জিনিস কিনি যেগুলো আসলে খুব একটা হ্যাসেল দেয় না আমাকে। তো তোমরা যদি এরপরে মনে করো যে ভাইয়া এই জিনিসগুলো করছেন এগুলোকে আপনাদের বেনিফিটের জন্যই কিনা, না ভাই প্লিজ এভাবে ভাইবো না, এত ছোটোভাবে মিনভাবে ভাইবো না, বুঝছো? সো আমার বমি আসতেছে, আমি আমি ঘুমাইতে পারলে আমার ভালো লাগবে, এখন ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়লে আমার ঘুম চলে আসবে। বাট ক্লাসগুলো নিচ্ছে কেন? তোমাদের গুচ্ছের সামনে পরীক্ষা। প্লিজ ডু সাম রেসপেক্ট টু ইউ টিচার্স ওয়াইল ইউ আর কমেন্টিং, বুঝছো? যখন কমেন্ট করছো কিছু জিনিস বিবেচনা করেই একটু কমেন্ট করবে, ঠিক আছে? যে মালিয়া জান্নাত, মালিয়া তোমার তো মনে আছে ভাই, কোনটায় গিয়েছিলেন? এটা হচ্ছে ধানমন্ডিতে একটা, হচ্ছে গার্লিক অ্যান্ড কি যেন নাম, আমি প্রথম গেছি লাইফে, আমি এর আগে যাইনি। ওকে, আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি। হ্যাঁ, আমরা খুব মনোযোগ দিব ভাইয়েরা, খেয়াল করো। ওকে, ইট ইজ আ বিট রিস্কি টু জেনারেলাইজ ড্যাশ ওয়ান সেট অফ রেজাল্টস। বলেছে যে একগুচ্ছ ফলাফল 100 জন শিক্ষার্থী ধরো পরীক্ষা দিচ্ছে, সেই 100 জন শিক্ষার্থীর ফলাফলের থেকে একটা সাধারণ কোন একটা ডিসিশনে আসা, এটা বড় কঠিন জিনিস। তাহলে 100 জনের 100 রকম রেজাল্ট, কেউ অনেক ভালো, কেউ অনেক খারাপ, কেউ আপার মিডল, কেউ লোয়ার মিডল, তাহলে একটা জেনারেল রেজাল্ট কিন্তু আসা পসিবল না। তাহলে 100 জনের রেজাল্টের থেকে জেনারেলে আসা পসিবল না। তাহলে থেকে অর্থ প্রকাশ করে, তাহলে কি হবে? এখানে এখানে সাধারণ অর্থটা বোঝায় কি? থেকে। হ্যাঁ, 100 আ সেট অফ রেজাল্টস, তাহলে এক গুচ্ছ রেজাল্ট থেকে, তাহলে থেকে অর্থ প্রকাশ করে কে? থেকে প্রকাশ করেছে ফ্রম। তাহলে কি বলছে যে ইট ইজ আ বিট রিস্কি টু জেনারেলাইজ ফ্রম ওয়ান সেট অফ রেজাল্টস। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ফ্রম। বুঝতে পেরেছো? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ফ্রম। খেয়াল করেছো ভাইরা যে ইট ইজ আ বিট রিস্কি টু জেনারেলাইজ ফ্রম ওয়ান সেট অফ রেজাল্টস। তাহলে অনেকগুলো ফলাফল থেকে বিভিন্ন রকম রেজাল্ট করে মানুষ, কেউ 32 পাইছে, কেউ 33 পাইছে, কেউ 40 পাইছে, কেউ 95 পাইছে, কেউ 99 পাইছে। এতগুলো ফলাফলের থেকে এটা কমন ডিসিশনে আসা কঠিন কাজ। তাহলে থেকে অর্থ প্রকাশ করা কে? ফ্রম। ওকে, উত্তর কি হবে? উত্তর হবে জেনারেলাইজ ফ্রম। তারপর আসো, আর্টিস্টস হ্যাভ বিন পেইন্টিং নেচার ড্যাশ সেঞ্চুরিজ। এখানে একটা প্রিপোজিশন বসবে, তবে এখানে বলে দিয়েছে দুইটার যে কোনো একটা বসবে। হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কোন টেন্সে ব্যবহৃত বলতো ভাইয়ারা? হ্যাভ বিন পেইন্টিং, এটা যদি আমরা টেন্স নির্ণয় করি তাহলে টেন্সে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি পাচ্ছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দুই ধরনের প্রিপোজিশনের ব্যবহার দেখি। একটাকে আমরা বলছি ফর, আরেকটাকে আমরা বলছি হচ্ছে সিন্স। ফর কখন বসে? ফর বসে হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বোঝাতে, পিরিয়ড অফ টাইম। আর সিন্স কখন বসে ভাইয়া বলতো? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম গুলো কিরকম? যেমন ধরো ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। হ্যাঁ, ফর 2 আওয়ার্স। হ্যাঁ, আবার ধরো ফর 5 উইকস,
আর পয়েন্ট অফ টাইম মানে কি, কখন থেকে কাজটা শুরু হয়েছে। যেমন ধরো সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং। আবার বলা হলো যে সিন্স 1971 সাল থেকে। তাহলে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হলে সিন্স, আর কত দিন যাবত চলতেছে বুঝালে কি হবে, উত্তর হচ্ছে ফর। তাহলে বলা হয়েছে যে আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং নেচার ড্যাশ সেঞ্চুরিজ, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ বা শতাব্দীর পর শতাব্দী ধরে এই যে আর্টিস্টরা আছেন তারা কি আঁকছেন, তারা নেচার আঁকছেন, তারা প্রকৃতিটাকে আঁকার চেষ্টা করছেন। তাই প্রকৃতিটাকে আঁকার চেষ্টা করছেন শতাব্দীর পর শতাব্দী ধরে, শতাব্দী ধরে, ধরে মানে কি, ধরে হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ফর সেঞ্চুরিজ। উত্তর কি হবে, ফর সেঞ্চুরিজ। উত্তর কি হবে ভাইরা বলো দেখি, উত্তর হবে ফর সেঞ্চুরিজ। ফ্রম না কিন্তু, আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াসে হয় ফর হবে না হলে সিন্স হবে, অন্য কোনো প্রিপোজিশন হবে না। ওকে, তারপর আসো তারপরে প্রশ্ন আমরা একটু দেখি, চলো বন্ধুরা কি আছে। দ্য ম্যান ডাইড ড্যাশ হাঙ্গার। ওকে, লোকটা ক্ষুধায় মারা গিয়েছিল। ওকে, মারা যাওয়া অর্থে আমরা অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার পাই। হ্যাঁ, ডাইয়ের সাথে অনেক রকম প্রিপোজিশন পরীক্ষা আসতে পারে, খেয়াল করো। ডাইয়ের সাথে আমরা যদি বসাই যে ধরো ডাই অফ, রোগ অথবা ক্ষুধায় মারা যাওয়া, রোগ বা ক্ষুধায় মারা যাওয়া, ক্ষুধায় মরা, রোগ অথবা ক্ষুধায় মারা গেলে ডাই অফ। যদি বসে ডাই বাই, কি, দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মরা, দুর্ঘটনা। যদি বসে ডাই ফর, তাহলে হচ্ছে দেশ বা ভাষার জন্য মরা, দেশ অথবা ভাষার জন্য মরা। তাহলে কি পাচ্ছি, ডাই অফ, ডাই বাই, ডাই ফর, আরো এরকম কিছু কিছু প্রিপোজিশন আছে, বাট এই তিনটা মোস্টলি পরীক্ষা আসে, মোস্টলি এই তিনটা পরীক্ষা আসে। তাহলে বলেছে সে ক্ষুধায় মারা গেছে, রাইট, কি, সে ক্ষুধায়। তাহলে ক্ষুধায় কি হবে, তাহলে ক্ষুধায় মারা যাওয়া কি হবে, ডাই অফ। ক্ষুধায় মারা যাওয়া কি হবে, 12 নম্বর, ডাই অফ। ক্ষুধায় অথবা রোগে, ডাই, ডাই অফ, তোমরা বলতে পারো ক্যান্সার, জন্ডিস, এরকম কিছু, ঠিক আছে, ডাই অফ। তাহলে ক্ষুধায় মারা যাওয়া বা কোনো একটা রোগ সংক্রমণ হয়ে যদি মারা যায়, রোগের সংক্রমণ, ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, যে কোনো ডিজিজ হতে পারে, তাহলে যে কোনো রোগে মারা যাওয়া কি হয়, উত্তর হচ্ছে ডাই অফ। তারপর আসি, হি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ড্যাশ হিজ গ্র্যান্ডচিলড্রেন। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। অ্যাফেকশন ড্যাশ, বলো কোনো কিছুর জন্য মায়া, হ্যাঁ, মায়া বা মমতা, মায়া অথবা মমতা, অথবা মমতা, মায়া বা মমতা বোঝায় কি, অ্যাফেকশন ফর। লিখে রাখো একটু ভাইয়ারা, মায়া বা মমতা কে বোঝায়, অ্যাফেকশন ফর। তাহলে অ্যাফেকশনের সাথে কি বসে বলতো, অ্যাফেকশন ফর। আর খেয়াল রাখবা যদি এটা ভার্ব ফর্মে থাকে, সরি অ্যাডজেক্টিভ ফর্মে, তাহলে হবে অ্যাফেকশনের টু। অ্যাফেকশনের যদি থাকে, অ্যাফেকশনেট যদি থাকে, তাহলে বসবে টু। তাহলে অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের টু। সবাই একটু ভাইয়ের সাথে একবার বলো অথবা খাতায় লিখো, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের টু, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের টু। সবাই একটু কমেন্টে লিখো বা খাতায় লিখো অথবা নিজে নিজে 2-3 বার বলো, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের টু, 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 অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু। কারোর প্রতি মায়া হওয়া, দয়া হওয়া, যত্নশীল হওয়া, সেনসিটিভ হওয়া, ঠিক আছে। অ্যাফেকশনের সাথে ফর বসে, অ্যাফেকশনের সাথে কি বসে, টু বসে। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা খুঁজে বের করো। এটা সহজ, হ্যাঁ। কারো অধিকারে থাকলে কি বসে, বিলং টু। লিখে রাখো, কারো অধিকারে, কারো অধিকারে, কারো অধিকারে থাকা বছরে কি বসে ভাইরা বলো দেখি, কারো অধিকারে থাকা বুঝালে কি বসে, বিলং টু। কি বসে, বিলং টু। বিলং টু
টুটা কোথায় আছে খুঁজে বের করো, বিলং টু আছে কোথায়, হু বিলংস টু দ্য বুক, ওকে এখানে বিলং টু আছে, ফাইন, আমি ধরলাম এখানে বিলং টুটা আছে, তাই কোথায় প্রবলেম সেটা খুঁজে বের করবে একটু পরে, দাঁড়াও আগে আমরা উত্তরগুলো দেখি কোথায় কোথায় বিলং এর সাথে টু আছে। ওকে, কি আছে, বিলং টু আছে, ফাইন, খুঁজে বের করলাম। হু ডাজ দ্য বুক বিলং, তাহলে এটাতে কি বিলং এর সাথে টু আছে, নাই। টু হু দ্য বুক বিলংস, আচ্ছা টু হু, ফাইন, এখানে কি আছে, এখানে ধরো এখানে টু আছে, বিলংস আছে, নো প্রবলেম। এখানে কি আছে দেখো, হু ডাজ দ্য বুক বিলং টু, তাহলে এখানে কি আছে, এখানে বিলং টুটা আছে, তাহলে কোন বিলং টুটা সবচেয়ে পারফেক্টলি সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে বসছে। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কি লাগবে, আগে ডাব্লিউ ডাব্লিউ ওয়ার্ড, তাহলে এখানে ডাব্লিউ ওয়ার্ড যেহেতু আগে নাই তাহলে উত্তরটা কাটা। ওকে, হু বিলংস টু দ্য বুক, আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা লাগবে আগে, তাহলে হু ডাজ দ্য বুক হইতো না, হু ডাজ দ্য বুক বিলং টু, তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই হয় নাই, তাহলে আমরা জানি কোনো ইন্টারোগেটিভ প্রশ্ন অক্সিলিয়ারি ছাড়া হবে না, অক্সিলিয়ারি লাগবে, তুমি ডু ডাজ ডিড হইলো লাগবে। উত্তর কোনটা হবে, হু ডাজ দ্য বুক বিলং টু, হু ডাজ দ্য বুক বিলং টু। আসো, wisdom it is better than strength, here strength is a or an, ওকে স্ট্রেংথটা কোন ধরনের নাউন, হ্যাঁ আমরা জানি আমাদের 5 রকম নাউন আছে, তার মধ্যে একটা নাউন হচ্ছে যে সকল নাউন দেখা যায় না, হ্যাঁ যে সকল নাউন দেখা, ধরা অথবা ঘ্রাণ নেওয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না, বা ঘ্রাণ নেওয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, এবং বাস্তব অস্তিত্ব নেই, বাস্তব অস্তিত্ব নেই, তাদের বলা হয় কি, তাদের বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে জ্ঞানই হলো শক্তি, জ্ঞান যে শক্তি এটা কি দেখা যায়, ধরো তুমি জ্ঞানী, তুমি অনেক শক্তিশালী, এটা দেখা যায়, শক্তি জিনিসটা দেখা যায় না, জ্ঞান যেমন দেখা যায় না শক্তিও দেখা যায় না, এখানে দুইটাই সিমিলার, এখানে উইজডম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এবং এই যে এখানে আছে কি স্ট্রেংথ, উভয় কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কি, এখানে স্ট্রেংথ কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার যদি এই প্রশ্ন আসতো উইজডম কি, সে নিজেও একটা কি, সে নিজে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এই প্রশ্নে উইজডম এবং স্ট্রেংথ বোথ আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই প্রশ্নে বোথ আর অ্যাবস্ট্রাক্ট নাউন, বোথ আর অ্যাবস্ট্রাক্ট নাউন, দুইটাই কি, দুইটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজ আ প্রিজন, এটা বিখ্যাত একটা উক্তি, কে বলেছে বলো, যেই ব্যক্তি একটি স্কুলের দরজা খোলে সে যেন একটা জেলখানা কারাগার বন্ধ করে দেয়, তার মানে এখানে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিখ্যাত উক্তিটি ফরাসি লেখক, হ্যাঁ ফরাসি লেখক, ফরাসি লেখক, বিখ্যাত উক্তিটি কার, ফরাসি লেখক ভিক্টর হুগো, ভিক্টর হুগো এই লেখাটি বা এই বক্তব্যটি বলেছিলেন, কে বলেছেন, ভিক্টর হুগো। তাহলে তুমি যদি একটা স্কুল খোলো তাহলে তুমি একটা কারাগার বন্ধ করে দিয়েছো, এটাকে কি বলা হয়, এটা এই উক্তিটা করেছেন ভিক্টর হুগো। আসো তারপরে, which is an appropriate passive form of the sentence, তাহলে এই যে ভয়েসটা বলছে অ্যাক্টিভ ভয়েসটা, এটার প্যাসিভ কি বলো, এটার প্যাসিভ কি হবে, তাহলে কিসে আছে একটু দেখি, যে সেন্টেন্সটা একটু বিবেচনা করো, সেন্টেন্সে কি বলছে, হ্যাঁ তাহলে বুঝতে পারবা। তাহলে এই সেন্টেন্সে বলা হয়েছে যে দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি, তাহলে এ সার্চ পার্টি এটা হলো আমাদের অবজেক্ট, তাহলে আর অর্গানাইজিং হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, আ সার্চ পার্টি, আ সার্চ পার্টি, তাহলে সিঙ্গুলার যেহেতু তাহলে ইজ বিং কন্টিনিউয়াস টেন্সে বিং হবে, অর্গানাইজের ভিতরে কি হবে, অর্গানাইজড বাই দেয়ার অবজেক্টিভ ফর্ম কি, দেম,
আ সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দেম। আ সার্চ পার্টি, এখানে অবজেক্ট নাই, সো কাটা। আ সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দে হবে না, অবজেক্টিভ ফর্ম দেম হবে। আ সার্চ পার্টি বাই দেম, না এটা তো হবেই না। আ সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দেম, হ্যাঁ এই যে ডি নাম্বার উত্তর সঠিক। উত্তর কোনটা? উত্তর হচ্ছে ডি নাম্বার। ওকে, 18, হুইচ সেন্টেন্স মেইনটেইনস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? কোন বাক্যটার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক মতো আছে? হ্যাঁ বলো কোনটাতে আছে? সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স আর এট স্কুল, ঠিকঠাক আছে, খেয়াল করো। সুমিতা এবং হার ব্রাদার্স মিলে প্লুরাল এবং ভার্বও প্লুরাল। তাহলে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আমরা জানি না সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। অপরদিকে প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে? প্লুরাল ভার্ব। ওকে, মনে রাখবে এটা। তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব ঠিকঠাক আছে। এবার খেয়াল করো, রাকিব, সালমান এন্ড শারমিন হ্যাভ ভিজিটস। আমরা জানি হ্যাভ এর পরে ভিজিটেড হওয়ার কথা ছিল, হ্যাভ এর পরে পারফেক্ট টেন্সে কি হয়? V3, কিন্তু এখানে হইছে, হয় নাই, তাহলে এটা কাটা। তারপর আসো সি নাম্বার, দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস। আমরা জানি উইথ এর পরে যদি অন্য কোনো সাবজেক্টও থাকে তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। উইথ এর ক্ষেত্রে কি? এই সাবজেক্ট হচ্ছে মেইন, এটা কাটা। এই যে দেখো এই কালারফুল বার্ডসটা গুরুত্বপূর্ণ না। তাহলে ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ম্যানের সাথে অবশ্যই এস বাই এস হওয়ার দরকার ছিল। উইথ, তারপর হচ্ছে তোমার অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলোর ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে প্রথম সাবজেক্টটাই মূল, দ্বিতীয়টা মূল সাবজেক্ট না। তাহলে দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে? লিভের সাথে কি হবে? অ্যাস হওয়ার কথা ছিল। এবার আসো ওয়ান অফ মাই আঙ্কেলস। আমরা জানি ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ঠিক আছে, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। এখানে হওয়ার কথা ছিল কি? ইজ, কিন্তু হয়ে গেছে আর। তো এটাও কাটা, উত্তর সঠিক হচ্ছে এই নাম্বার। সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স আর এট স্কুল। আজকে কম পড়াবো তোমাদের, আজকে 35টা পড়াতে পারবো না, আজকে 20 পর্যন্ত পড়াবো, একদম সহজ প্রশ্ন। লাস্ট ক্লাস এটা পড়াইছিলাম, বলো এটা কি হবে? আজকে ছোট ক্লাস নিব তোমাদের। 5 তারিখে যে ভাইয়া লাস্ট ক্লাসটা নিব, ওই একটু লং ক্লাস দিব, হ্যাঁ ওই ক্লাসের মধ্যে আজকের 15টা সহ পড়াই দিব। আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস টুমরো। তাহলে বলেছে আমি আগামীকাল আমার গাছগুলোতে পানি দিব। তাহলে এখানে কি এটা হচ্ছে একটা কি হবে বলো? কোন পার্ট অফ স্পিচ? আমি গত ক্লাসে তোমাদের আমি লেকচার নাম্বার 2 তে এটা পড়াইছি, বলো আমি পড়াইছিলাম না? যেমন আই নিড সাম ওয়াটার, আবার আই উইল ওয়াটার মাই প্ল্যান্টস। তাহলে এইখানে দুইটা দুই রকম, এক জায়গায় হচ্ছে জিনিসের নাম বুঝাইছে, এখানে ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, একটা কি ম্যাটেরিয়াল নাউন। অপরদিকে এই ওয়াটার হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। ওকে, তাহলে আই উইল ওয়াটার মাই প্ল্যান্টস এটা হচ্ছে একটা নিঃসন্দেহে একটা ভার্ব। লাস্ট প্রশ্ন আজকের মতো, দুঃখিত আজকে আর বেশি পড়াইতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, হ্যাঁ অর্থাৎ কমফোর্টেবল লাগতেছে না, রাতও হয়ে গেছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? এটা সহজ কোয়েশ্চেন, একদম টেক্সট বই থেকে আসছে। এটিকেট, শিষ্টাচার, ETIQUE এটিকেট, শিষ্টাচার, ভদ্রতা, শিষ্টাচার অথবা ভদ্রতা। ওকে ছোট বন্ধুরা, আজকে একটু কম পড়ায় ছেড়ে দিলাম, তোমরা ভাইকে মাফ করে দিও প্লিজ, আজকে একটু কম পড়াইলাম, কিছু মনে করো না। 15টা প্রশ্ন আছে, এই 15টা প্রশ্ন ভাইয়া আমি স্লাইড নিয়ে আসছি, বাট ভালো লাগতেছে না এখন, ওই যে বললাম না ওভার ইটিং করেছি আজকে, এই জন্য খুব বাজে লাগতেছে। প্রশ্ন সবগুলো আছে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে 5 তারিখে ভাইয়া যে ক্লাসটা নিব ওইখানে 50টা কোয়েশ্চেন, সাধারণত সব ক্লাসে আমরা 35টা করাই, সো পরের ক্লাসে যেটা করবো আমি 35-এর সাথে এই 15টা অ্যাড করে 50টা একসাথে সলভ করাই দিব, ঠিক আছে। আজকে তোমাদের একটু আর্লি ছুটি দিয়ে দিলাম, 5 তারিখে ভাইয়া সকালে ক্লাস দিব 11টায়। ওকে ছোট বন্ধুরা, আজকে কিছু মনে করো না, আজকে তোমাদের দ্রুত ছেড়ে দিচ্ছি। ওকে, আমরা এই 20টা প্রশ্নকে বুঝেছি সবাই? একটু কমেন্টে জানাও যে যেই 20টা প্রশ্ন আমরা সলভ করলাম সেই 20টা আমরা ক্লিয়ারলি বুঝেছি কি না।
ওকে ছোট সোনামণিরা, আজকে এই পর্যন্তই ছুটি দিচ্ছি। তোমরা নিজেরা একটু কাইন্ডলি পড়াশোনা করো। হ্যাঁ, তোমরা অনেকেই পড়াশোনা করতে চাও না, প্লিজ তোমরা পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া কিন্তু উপায় নাই। অনেকগুলো সিট প্লিজ, গুচ্ছে অনেকগুলো সিট ভার্সিটির। তোমার একটা সিট যদি লাগে, তুমি মনে করো যে তোমার একটা সিট তুমি অর্জন করবাই, তোমার বাকি হাজার হাজার লাখ লাখ দরকার নেই, তুমি একটা সিট লাগবে, ওই একটার জন্য পড়ো প্লিজ। ঠিক আছে? ওকে বাচ্চারা, আজকে এখানে ছুটি দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাইয়ের 5 তারিখে ক্লাস শেষ করি, এরপরে তোমরা বাংলা ক্লাস, তারপরে শেষে তোমরা জিকে ক্লাসে আহ, মানে উপস্থিত থাকবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্লাইডটা পেয়ে যাবা হ্যাঁ ক্লাসের পরে।